এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 7টার লাইভ অনুষ্ঠান মানেই এক্সপ্রেস অনলাইন। আজকে আমি ফাল্গুনী আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। আজকে উপস্থিত আছেন এক্সপ্রেস নিউজের এডিটর ইন চিফ মদন সিং, তাকেও আমরা স্বাগত জানাই আজকের এক্সপ্রেস অনলাইনে। আমরা এই এক্সপ্রেস অনলাইনে জ্বলন্ত কিছু সমস্যা যা আমাদের আশেপাশে ঘটে চলেছে, যা আমাদের সমাজকে, আমাদের জীবনকে প্রভাবিত করছে, এরকম কিছু সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের সঙ্গে কথা বলি। আমাদের জেলার চারপাশে যে সমস্ত সমাজ মাধ্যমের কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। এই সমস্ত কথা বলে আমরা একটা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আপনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে, সেই সমস্যা কেমন করে সমাধান তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু জ্বলন্ত সমস্যাগুলোকে যত আমরা তুলে ধরবো তত আমরা মানুষের কাছে সেই সমস্যাগুলো নিয়ে তাদেরকেও ওয়াকিবহাল করতে পারবো এবং নিজেরা আমাদেরকে সচেতন হওয়াটা খুব দরকার বলে আমরা মনে করি। আমাদের সমাজ মাধ্যমে সেটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এই জ্বলন্ত ইস্যুগুলোকে তুলে নিয়ে এসে আপনাদের সঙ্গে আলোচনা করার মধ্য দিয়ে সেই জ্বলন্ত ইস্যুগুলো আপনাদের ওয়াকিবহাল করা এবং আপনারা যে সমস্যায় পড়ছেন সেই সমস্যাটার কিছুটা হলেও সমাধানের পথটাকে একটু যদি আমরা দেখিয়ে দিতে পারি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাল ওষুধের পর্দাফাঁস। আমাদের এই পাশেই আসানসোলে এরকমই একটি ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমরা ভাবলাম যে আজকে যদি আমরা আলোচনা করি। সারা রাজ্য জুড়েই কি এরকম ধরনের ঘটনা ঘটছে? জাল ওষুধ বিক্রি হওয়া বা ধরুন একটা পুরো একটা নেক্সাস তৈরি হওয়া এবং একটা সিন্ডিকেট তৈরি হওয়া, যারা এই জাল ওষুধকে মানে তৈরি করে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। প্রথমেই আমরা আসানসোলে যে ঘটনার কথা আপনাদের বলছিলাম সেই ঘটনাটা প্রথমে একটি প্রতিবেদন এক্সপ্রেস নিউজে, সেটা আমরা দেখিয়ে নেব। দেখিয়ে নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। জাল ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে পথসভা করল বেঙ্গল ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সদস্যদের অভিযোগ, মোটা ডিসকাউন্টের লোভ দেখিয়ে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে এই রাজ্যে বিক্রি করছে অসাধু ব্যবসাদাররা। সাধারণ মানুষকে আমরা এইটুকুই বোঝাতে চেষ্টা করছি, ওষুধ কিনতে গেলে কি কি দেখে নেবেন, কীরকম জায়গায় দেখবেন, বেশি ডিসকাউন্টের জায়গায় যাবেন না। আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো দোকানদার যে কোনো জিজ্ঞেস করতে পারেন যে এত % ছাড় তারা কি করে দিচ্ছে। আজকে 60%, 30%, 40% ছাড় দিচ্ছে। এখানে আমরা সচেতনতার মাধ্যমে বোঝাতে চাইছি, একটা হোলসেলার সে 16 থেকে 18% পায়, একটা রিটেলার সে একটা হোলসেলার 8 থেকে 10% পায়, একটা রিটেলার 16 থেকে 18% পায়। এখানে 40%, 30% ডিসকাউন্ট কী করে সম্ভব? এদিন ওই সংগঠনের সদস্যরা সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিয়ে সঠিক দোকান থেকে ওষুধ ক্রয় করার বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভাবুন, এখানে এই প্রতিবেদনটা থেকে আমরা একটা আমি দুটো জিনিস এখান থেকে উঠে এলো, আমি দেখতে পেলাম জ্বলন্ত দুটো প্রশ্ন। সেটা হচ্ছে 1 নম্বর, ভিন রাজ্য থেকে জাল ওষুধ এই রাজ্যে আসছে। এটা ওনারা বললেন যে ভিন রাজ্য থেকে জাল ওষুধ এখানে আসছে। তাহলে কি সত্যি সত্যি ভিন রাজ্য থেকে জাল ওষুধ এখানে আসছে, নাকি এখানটাই একটা জাল ওষুধের এরকম একটা নেক্সাস বা সিন্ডিকেট তৈরি হয়েছে যারা এখানেও জাল ওষুধ তৈরি করছে? ব্যাপারটা হচ্ছে, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে স্বাস্থ্যটা নিয়ে মানে একে তো স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সরকারিভাবে
এটা মানতে হবে যে অনেক কিছু উন্নতি হয়েছে যেটা আগে হয়নি, অনেকগুলো মাল্টি সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে সাধারণ মানুষ আজকে স্বাস্থ্যে যে খরচটা যে জায়গাতে পৌঁছেছে সেইটাতে যদি একটা লাগাম না আনা যায় তাহলে কিন্তু আগামী দিনে আরও খারাপ পরিস্থিতি হবে। তুমি দেখেছো যে দিল্লিতে মহল্লা ক্লিনিক করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পরিষেবার একটা চেষ্টা করার পরেও মানুষ কিন্তু দিল্লি সরকারকে প্রত্যাখ্যান করেছে। এইখানে যে অভিযোগটা উঠছে যে এই যে তোমার বেঙ্গল ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন যেটা বলতে চাইছে, এটা তো একদম লজিক্যালি বলছে যে ধরো একটা রিটেলার সে 8 থেকে 10% প্রফিট পায়, আর একটা ধরো যারা সাপ্লায়ার আছে তারা 16 থেকে 20% পাচ্ছে, তাহলে 40% বা 60% যদি কেউ ডিসকাউন্ট দিচ্ছে সে কোথা থেকে দিচ্ছে? তাই তো আইদার ওই ওষুধটা জাল, অথবা কোনো ট্যাক্সেশনে ফাঁকি হচ্ছে, অথবা ভিন্ন রাজ্য থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসা হচ্ছে, একটা তো কিছু হচ্ছে। এইবার এটাও হতে পারে যে এই যে বেঙ্গল ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন যে অভিযোগ করছে তার পাল্টা যুক্তি একটা হতে পারে যে এই যে ওষুধের নামে যে এক্সটোরশন সাধারণ গরিব মানুষের কাছে হতো তার একটা সায়েন্স তো রোজ ডেভেলপ করছে। এখন জেনেরিক ওষুধ বেরিয়েছে, অনেকগুলো জেনেরিক ওষুধ বেরিয়েছে যারা 60% 70% করে দিচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের জন ঔষধি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র সেইখানেও একটা হিউজ ডিসকাউন্ট আছে। তাহলে এইটা এখন তো এইটা যারা ড্রাগ কন্ট্রোলাররা আছেন বা যারা এই দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হচ্ছে দেখা যে এটা জাল না এটা জেনেরিক ওষুধ, না এটা কি নাম হচ্ছে এইখানে কোনো গাফিলতি আছে বা এটা দিয়ে কোনো মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে ওষুধ দিয়ে, এটা তো তাদের ব্যাপার। কিন্তু একটা ঘটনা যে এই যে ইংরেজি ওষুধ বা এলোপ্যাথিক ওষুধ, এই ওষুধের নামে যেভাবে মানে গরিব মানে যারা ধরো পেশেন্টরা ছিল তাদের কাছ থেকে যেভাবে টাকা বার করা হচ্ছিল তার কিন্তু বিকল্প হিসাবে এখন আজকের ডেটে জেনেরিক ওষুধগুলো কিন্তু সেম কোয়ালিটির এটা তারা দাবি করছে, এবং তাদের থেকে 60 থেকে 70% মানে এটা হচ্ছে কম দামে হচ্ছে। ধরুন আমি বলছি তাহলে এইটার জন্য তো তারা এই বিরোধিতাটা করছে না। না, ধরুন প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র, সেখানে তো একটা নিশ্চয়ই সিস্টেম আছে, সেখান থেকে আপনি বলছেন যে জেনারিক যে ওষুধটা হচ্ছে সেটা সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী জন কল্যাণ ওষুধের যেটা আছে সেটা তো আছেই। এর ছাড়া ধরো আমি নাম করে বলছি, মানে সুরতের একটা কোম্পানি দাবা ইন্ডিয়া, তারা পুরোপুরি জেনারিক ওষুধ, যে ট্যাবলেটটা তুমি এখানে 10 টাকায় কিনছো সেটা 1 টাকায় ওরা দিচ্ছে। তা এটাও তো একটা থ্রেট বা একটা চ্যালেঞ্জ হতে পারে, সেটার জন্য এরা এটা বলতে পারে যে এটা কি নাম হচ্ছে এই ওষুধগুলো জাল। এরা কি করে বলছে যে এই ওষুধগুলো জাল বা এই ওষুধগুলো ভিন্ন রাজ্য থেকে আসছে? তার মানে যে ড্রাগ কন্ট্রোলাররা যারা আছে বা যাদের এটা দায়িত্ব আছে সেই সিস্টেমটা পুরো কোল্যাপস করে গেছে। এনারা কি করে বলছেন যে জাল ওষুধ বিক্রি হচ্ছে? এনাদের ব্যবসায় চোট হচ্ছে বলে কি এই কথাগুলো বলছেন? এটাও একটা প্রশ্ন উঠে আসতে পারে। এটা একটা তো ভ্যালিড প্রশ্ন যে আজকে ধরো যে জিনিস টেকনোলজিটা যেখানে ছিল, সায়েন্সটা যেখানে ছিল সেখানে তো আজকে সায়েন্স নেই। আজকে তুমি মানে আগে আমরা জানতাম শতাব্দী সব থেকে ভালো ট্রেন, আমরা রাজধানী ভালো ট্রেন, এখন বন্দে ভারত এসছে তো। আজকে তোমার ইন্ডিগো সবাই বলছে ভালো ফ্লাইট, তো এমিরেটস এসছে তো এটা রিভার্সে ধরো যে আজকে যে সিপলা ওষুধটা দিচ্ছে বা অন্যান্য যে কোম্পানিগুলো যারা ওষুধটা দিচ্ছে তার তুলনামূলকভাবে জেনেরিক ওষুধগুলো যেগুলো তৈরি হচ্ছে তাতে কোনো ট্যাক্সেশন সেইভাবে নেই বলে তারা সস্তাতে দিচ্ছে। সেইটা দেখে এরা হয়তো বলছে যে
এটা তো বলছে যে হোলসেলার, যারা হোলসেলার আছে তাদের কাছে কি জেনারিক ওষুধটা থাকছে না, সাধারণ যে এরা কি বলছে যে ওষুধটা ধরো একটা সেরিডান ওষুধ, মাথা ব্যথা বা একটা ব্যারেলগান পেটের ওষুধ, এই দুটো ওষুধ যদি এর দাম হয় 1 টাকা, তাহলে ডিলার এইখান থেকে বা হোলসেলার এইখান থেকে এটাকে 80 পয়সায় পাচ্ছে, আর ধরো এইটাকে কি নাম হচ্ছে যারা ডিলার আছে তারা ধরো এখান থেকে এটাকে 60 পয়সায় পাচ্ছে। তার ওরা বলছে যে বাকিরা কি করে 40% বা 50% ডিসকাউন্ট দিচ্ছে, যেখানে 8 থেকে 10% মার্জিন থাকছে। তো এরা বলছে তাই জন্য এটা জাল ওষুধ অথবা অন্যান্য স্টেট থেকে এনে এখানে বিক্রি করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এইগুলো কি সেই ওষুধ, না এই ওষুধের বিকল্পে যখন মানুষ জেনেরিক ওষুধ ইউজ করছে তখন এদের ব্যবসাটা ডাউন হচ্ছে, তখন এরা এই প্রশ্নটা এই প্রচারগুলো করছে। এটা একটা ভ্যালিড জানার ব্যাপার আছে। আমি এই পয়েন্টটাতে বলছি যে জেনেরিক ওষুধ কি আমাদের এইখানে বৈধ, এবং যদি বৈধ হয় তাহলে তাদের প্রোডাকশন কস্ট যদি কম আসে, আয়ুর্বেদিক ওষুধের যদি প্রোডাকশন কম আসে তারা কমে বিক্রি করছে, তাকে জাল বলে অপপ্রচার করার কি যুক্তি? মানে আমার এটা একটা উল্টো প্রশ্ন আমার এই অ্যাসোসিয়েশনের কাছে। আচ্ছা, অবশ্যই এটা তো আসতেই পারে, এটা ভ্যালিড প্রশ্ন, কিন্তু এক্ষেত্রে আমাদের রাজ্যে ধরুন এই যে নিশ্চয়ই একটা ওষুধের জন্য একটা মানে কন্ট্রোল করার জন্য একটা নিশ্চয়ই ড্রাগ কন্ট্রোলের একটা তো নিশ্চয়ই কোনো সিস্টেম থাকবে। তো জেনারিক ওষুধ আসুক বা ধরুন এই হোলসেল বা এটাতে ধরুন যে ওষুধই বিক্রি হোক না কেন, তার তো একটা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট একটা কারণ মানে থাকবে যে হোলসেলাররা যেটা বিক্রি করবেন তার একটা নির্দিষ্ট রেট থাকবে, বা ধরুন রিটেলারের কাছ থেকে যখন তখন একটা কথা হচ্ছে যে আমাদের তাহলে এই বিভ্রান্তিটা কেন? এটাই আমার প্রশ্ন হচ্ছে যে আজকে ধরো আমাদের একটা নিজস্ব গুজরাটে ওষুধের একটা ছোটখাটো ব্যবসা আছে, তো একটা দোকান করতে গেলে তোমাকে একটা কেমিস্ট রাখতে হবে। সেই কেমিস্টটা বি ফার্মা অথবা তোমার বিএসসি ফার্মা, এটা ওর কাছে একটা ডিগ্রি চাই। ওই ডিগ্রি ছাড়া কিন্তু তুমি ওই কেমিস্টের কি নাম হচ্ছে লাইসেন্সই পাবে না। যখন তুমি লাইসেন্স পাচ্ছ তার মানে হচ্ছে যে তোমার দোকানে যা কিছু আছে সব বৈধ আছে। এবার যদি কেউ এই ক্রাইমটা করছে তার জন্য একটা এজেন্সি আছে যারা তদন্ত করে, তাহলে একটা তো সাধারণ মানুষ ওষুধ বিক্রি করছে না, একটা পড়াশোনা জানা ডিগ্রি হোল্ডার। কিন্তু প্রত্যেকটা আমাদের রাজ্যে প্রত্যেকটা ওষুধের দোকানে কি আপনি দেখেন যে কেমিস্ট বা এরকম কিছু আছে? এইটাই তো মজার ব্যাপার। আমাদের যে পাড়ায় ঘরে যে ওষুধের দোকান থাকে তারা কি মজার ব্যাপার, তারা লাইসেন্সটা পাচ্ছে না? না, এইটাই তো প্রশ্ন। জাল ওষুধটা তখনই ধরা পড়বে যখন জাল ওষুধের যারা বিক্রি করছে দোকানদারিরা তাদেরকে ধরা হবে। যে মানে একটা শিক্ষিত মানুষ যে ওষুধ সম্পর্কে জ্ঞান আছে সেরকম একটা মানুষকে তো জয়ন্ত আছে, হ্যাঁ জয়ন্ত আছে আসানসোল থেকে, যেখানকার ঘটনা, যেখানে জাল ওষুধ নিয়ে এই যে ঘটনাটা ঘটছে সেখানকার সাংবাদিক রয়েছে। হ্যালো, বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যেখানটাতে ছিলাম। আমার বক্তব্য হচ্ছে যে অ্যাসোসিয়েশন বলে দিল এই ওষুধটা জাল, কিন্তু এটা বিক্রি করছে কে? এটা তো বিক্রি করছে কেমিস্ট। তাহলে কেমিস্টটা কি ডিগ্রি নিয়ে বিক্রি করছে? এটাই তো প্রশ্ন। এইটা যদি কেমিস্ট ভুল করছে তাহলে ড্রাগ কন্ট্রোলার কি করছে? সবটা তো একটা চেনের উপরে আছে। তাহলে আমার মানে এরা যারা ওষুধ তো তুমি আমি বাজারে যেরকম আলু পেঁয়াজ বিক্রি হয় সেরকম নিয়ে তো বসতে পারি না, সবজি বাজারের মতন হয় না, ফলের দোকানের মতন নয়। আচ্ছা, আছে লাইনে আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জয়ন্ত কি লাইনে আছো? হ্যাঁ। আচ্ছা, স্বাগত তোমাকে এক্সপ্রেস অনলাইনে। হ্যাঁ, এই যে আসানসোলের এই যে ঘটনাটা ঘটেছে, মানে ধরো জাল ওষুধ বিক্রি হচ্ছে বলে যে প্রশ্ন উঠেছে ওখানে, একটু ঘটনাটা আগে তোমার কাছ থেকে শুনে নি।
তারপরে আমরা প্রশ্ন তোমার কাছে রাখবো। একদম প্রথমে জানিয়ে রাখি, আজকে আসানসোলে বেশ কিছু রিটেল দোকান আছে যারা ওষুধ বিক্রি করেন আসানসোল শহরে বিভিন্ন জায়গাতে। জেলা হাসপাতালের সামনে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের সামনে সেই রাস্তার উপরে ওরা একটা পথসভা করে। কেন করে? কারণটা একশো হচ্ছে এইভাবে জাল ওষুধ রাজ্যে ঢুকছে, যেভাবে জাল ওষুধ কম দামে বেশি ছাড় দিয়ে মানুষের কাছে বোঝাচ্ছে, মানুষকে সচেতন করতে, তার জন্য আজকে এই পথসভা করেছেন ওষুধের দোকানদাররা। জয়ন্ত, আমি এখানে তোমাকে একটু থামাই যে এই যে জাল ওষুধ বলছো, মানুষ বুঝছে, মানে উনারা বুঝছেন কি করে যে এগুলো জাল ওষুধ? যেহেতু এরা দোকানদারি করছেন বিগত অনেক বছর ধরে আসানসোল শহরে, এরা রেপুটেড কোম্পানি, দামি দামি উঁচু কোম্পানি ওষুধ এরা ইউজ করে। যে ওষুধের মধ্যে যে বারকোড বা কিউআর কোড দেওয়া থাকে, যা লাইসেন্স নম্বর দেওয়া থাকে, সেটা মিলিয়ে দিতে বারবার করে বলে। ওষুধের কোনো পাতা কিনতে গেলে সাধারণ মানুষ যদি বুঝতে না পারে ওষুধের পাতা কিনতে গেছে কোনো দোকানে, একদম জয়ন্ত একদম এটা ঠিক কথা যে ওনারা যেহেতু দীর্ঘদিন ধরে ওষুধের কারবার করছেন, ওনারা চিনতে পারেন যে কোন ওষুধটা জাল কোন ওষুধটা জাল নয়। কিন্তু সাইমালটেনিয়াসলি এটাও তো একটা প্রশ্ন যে ওনারা যে দরে বাজার থেকে নিচ্ছেন বা যে দরে বিক্রি করছেন, একটা এখন পর্যন্ত একটা এই প্র্যাকটিস ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র করে অনেক কম দামে, প্লাস হচ্ছে সরকারি হসপিটালগুলোতে রাজ্য সরকারের তরফ থেকেও অনেকগুলো এমন কম দামের ওষুধের প্রকল্পগুলো করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা কোন ওষুধের কথা বলছেন? যে কম দামি ওষুধ হলেই যে জাল, এটা কি করে বোঝা যাবে? কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনেক এইরকম এখন রুগীদের জন্য দোকান খোলা হয়েছে যেখানে সস্তা দামে অনেকগুলো ওষুধ পাওয়া যায়। এই ডিপ্রেশন, এই যে এটাকে আলাদা কেমন করে করা যাচ্ছে? একদম এই সঠিক কথা ঠিক বলেছেন। একটা কথা প্রশ্ন উঠে আসছে, রাজ্যের বিভিন্ন জায়গাতে সেই পরিমাণে জাল ওষুধ বলতে আমরা কি বুঝছি? জেনেটিক ওষুধ বলতে খুব কম দামে ওষুধটা পাওয়া যাবে, তার ক্ষমতা কম থাকবে, কাজ করবে কম, তার পরিমাণ থাকবে। কিন্তু বেশ ব্র্যান্ডেড কোম্পানি, একটা দামি, এটা উচ্চ কোনো কোম্পানি ওষুধ হলে তার রিপোর্টে, তার যে ওষুধের গায়ে যে তার লাইসেন্স নম্বর বা তার যে কিউআর কোড দেওয়া থাকবে, আপনি কিউআর কোড থেকে যদি সার্চ করেন তার ডিটেলসটা বেরিয়ে আসবে, কোন কোম্পানি থেকে হয়ে বেরোচ্ছে, কি বৃত্তান্ত আছে। কিন্তু যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গায় ঢুকেছে, বেশ কিছু ওষুধের নাম আমরা খবর পেয়েছি বা জানতে পেরেছি যেগুলো বাতিল গেছে। বেশ কিছু ওষুধের নাম আছে যারা আমার বাতিল গেছে, যেগুলো ব্যবহার করা হচ্ছে না, যেগুলো অনেক জাল প্রক্রিয়া ঢুকেছে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ যেটা একদম বর্ডার কেন্দ্রিক রাজ্য, একদিকে বাংলাদেশ বর্ডার রয়েছে, একদিকে ঝাড়খণ্ড, বিহার বা উড়িষ্যা বর্ডার রয়েছে। এবার বিভিন্ন জায়গার থেকে ঝাড়খণ্ড থেকে যেমন জেনেটিক প্রোডাক্টের ওষুধরা বাংলায় ঢুকছে। আমি তোমার কাছে জয়ন্ত একটা জিনিস জানতে চাইছি, এই অ্যাসোসিয়েশনের লোকরা কি এটা ক্লেম করছে যে জেনেরিক ওষুধ হচ্ছে জাল ওষুধ? জেনেরিক ওষুধ তো আজকে ডেটে এক মিনিট জেনেরিক ওষুধ তো তারা তো বড় বড় টিভি চ্যানেলে ফলাও করে বিজ্ঞাপন করছে, তারা বলছে 5 লাখ টাকা দিন, 10 লাখ টাকা দিন, স্টোর আমরা খুলে যাব। ইন্টায়ার ওষুধ মানে যেই রকম ফ্র্যাঞ্চাইজিস দিচ্ছে, এই ধরো যেমনি তানিশকে ফ্র্যাঞ্চাইজ হচ্ছে, যেমনি রকম গীতাঞ্জলি ডায়মন্ডের ফ্র্যাঞ্চাইজ হচ্ছে, সেই রকম ওষুধের ফ্র্যাঞ্চাইজিস দিয়ে ওরা চলে যাচ্ছে। অপোলো যেই রকম ফ্র্যাঞ্চাইজিস আছে সেই রকম দাওয়া ইন্ডিয়ারও ফ্র্যাঞ্চাইজিস আছে, বলছে 5 লাখ টাকা দিন, নিজের ব্যবসা শুরু করুন। তাহলে তারা বুক বাজিয়ে কি করে জেনেরিক ওষুধের এতটা প্রচার করছে? আর যদি তারা প্রচার করছে, তাদেরকে জেনেরিক ওষুধ বলেই কি জাল ওষুধ? এটা আমি তোমার কাছে জানতে চাইছি, ওরা কিভাবে এটাকে জাল ওষুধ হিসাবে ব্যাখ্যা করছে। দেখুন, একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, এটা বাস্তব কথা আছে, যেহেতু ওষুধের দোকানদাররা আজকে পথসভা করছে, ওদের কারণটা হচ্ছে ওরা বারবার সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে ওষুধটা কিনবেন, কোনটা আপনার জালি ওষুধ, কোনটা রিয়েল ওষুধ। তার জন্য ওরা বক্তব্য দিয়ে আমাদের জানাচ্ছেন যে ওষুধের গায়ে কি থাকতে পারে, ওষুধের কি জিনিস। এটা তো ওনাদের কাজ নয়, এটা তো যারা ড্রাগ কন্ট্রোলার আছে, যারা কেমিস্ট আছে, এটা তাদের কাজ। এই যে দোকানের মালিকরা, অনেক দোকান আছে ভারতবর্ষে যাদের মালিকরা কিন্তু কেমিস্ট নয়, কেমিস্টের একটা স্পেশালি পড়াশোনা হয়, তাদের একটা ডিগ্রি থাকে, সেই ডিগ্রি হিসাবে তারা দোকানে বসে, তাদের লাইসেন্সের উপরে
দোকানদাররা লাইসেন্স পায় ওষুধের। আমার বক্তব্য হচ্ছে যে জেনেরিক ওষুধ যারা এখন নতুন করে যেটা লঞ্চ হয়েছে বা এই যে PM জনকল্যাণ ওষুধ কেন্দ্র যেগুলো হয়েছে সেখানেও তো অনেক ডিফারেন্সে ওষুধ দিচ্ছে, তাহলে এইগুলো কি জাল? এইভাবে মানুষের মধ্যে এরা কি করে বিভ্রান্তি তৈরি করতে পারে? না না, একটা জিনিস ও যেটা বলছে, জয়ন্ত যেটা বলছে যে আমার মনে হয় যে ওই কোনো একটা ওষুধের স্ট্রেপ মানে এতে যে মানে ব্যাচ নাম্বার হোক বা ধরুন যে নাম্বারগুলো থাকার কথা সেই নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা এরকম জিনিসগুলো তারা মানুষকে দেখে নিয়ে তারপরে ওষুধ কিনতে বলছেন, এরকম কি ব্যাপারটা বলছো? এইটা তো ড্রাগ কন্ট্রোলারের বলার কথা, এইটা তো রাজ্যের স্বাস্থ্য অধিকারীর বলার কথা। সেটা ধরুন যদি তারা না করে, তারা যদি না করে তাহলে তো এইটা পাল্টা এটাও হতে পারে যে আপনাদের ব্যবসায় ঘাটতি হয়েছে, আপনাদের অস্তিত্ব সংকট হয়েছে, আপনাদের কম্পিটিটররা বাজারে নেমেছে, আপনি কুৎসা রটাচ্ছেন, এটাও তো একটা দিক হতে পারে। হতেও পারে। আবার ধরুন আমার যদি ব্যবসা খারাপ হয়, খারাপের দিকে যায়, তাহলে তো আমি পথে নামবই। না না, আমি একটা এখানে ধরুন সিটি রেসিডেন্সি হোটেল খুলে রেখেছি, ওইখানে একটা চা 500 টাকায় পাওয়া যায় আর একটা সুপার হোটেলে 210 টাকায় চা পাওয়া যায়। এটা তো মানুষের চয়েস যে সে সুপার হোটেলে ভাড়ে চা খাবে না সিটি রেসিডেন্সিতে বসে একটা ভালো MBS খাবে, যে ওষুধটা এফোর্ড করতে পারবে। এখন এখানে সমস্যা হচ্ছে এফোর্ড। আজকে যে রোগ, এটা কি বলতে পারছে যে জেনেরিক ওষুধগুলো কাজ করছে না? ওদেরকে জেনেরিক ওষুধ নিয়ে কি সমস্যা? যে কম দামে ওষুধ বিক্রি হচ্ছে সেটা নিয়েই কি ওনাদের সমস্যা? সেটাকেই জাল বলে বলছে এরা। সেটাকেই কি জাল বলছেন ওনারা? হ্যালো, একদম একটা পরিষ্কার কথা আপনার খুলে বলা যাচ্ছে, যেটা ওদের বক্তব্য। ওরা তো একটা পথসভা নেমেছিল, ওরা পরিষ্কার মানুষকে বোঝাতে চাচ্ছে যে কোনটা দেখে আপনারা ওষুধটা কিনবেন না। এই হঠাৎ করে এই জাগরণটা কেন হলো, মানে এটা কেন তাদেরকে পথে নামতে হলো? কারণ যেইভাবে রাজ্যে বিভিন্ন জায়গাতে জাল ওষুধ ধরা পড়ছে, বেশ কিছু ওষুধকে বাদ দেওয়া হয়েছে, এটা আমরা সম্প্রচার করেছি, আমরা টিভির মাধ্যমে দেখেছি বা পেপারের মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু এই জন্যই বিভিন্ন জায়গাতে যে মানুষরা বিভ্রান্ত, সাধারণ মানুষ তো ওষুধ কিনবে, ডাক্তার প্রেসক্রাইব করেছে, রিটেল কাউন্টারের কাছে ওষুধ কিনতে গেছে, কিন্তু আমার দোকানে প্যারাসিটামল কি লেভেলে হতে পারে, কি কোম্পানি হতে পারে, তার বারকোড নম্বর কি হতে পারে, তার কিউআর কোড নম্বর কি হতে পারে, সেটা দেখতে আমরা বুঝতে পারবো। সাধারণ মানুষ বুঝতে পারে না, মানুষ দিয়ে চলে যায়। কিন্তু ওষুধটা কতটা কার্যকরিতা, কতটা কাজ হবে বা কতটা ভালো, শরীরের পক্ষে কত ভালো, এই ব্যাপারটা দেখা উচিত। আপনার একদম প্রশ্ন কথা যেটা উঠছে, ড্রাগ কন্ট্রোল বলুন বা স্বাস্থ্য যে বিভাগ আছে, এটা ক্ষতির হতে প্রত্যেক দোকান বা প্রত্যেক হোলসেল যে ডিপার্টমেন্ট আছে, যেখান থেকে ওষুধটা রিটেল কাউন্টারে যাচ্ছে, সেখানে ক্ষতি দেখা উচিত। যেখানে সস্তা সুবল মূল্য বাইরের কোম্পানিরা এসে এখানে কাউন্টার করেছে, রাজ্যের বিভিন্ন জায়গাতে, পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বাইরের রাজ্য থেকে বেশ কিছু কোম্পানি কাউন্টার করেছে এখানে। আরে এটা তো ভাই জয়ন্ত, এটা তো ফেডারেল ডেমোক্রেসি। এইখানে বাইরে রাজ্য ভিতরে রাজ্য বলে তো কিছু নাই। সারা দেশে যে কেউ যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা করতে পারে, এইটা তো ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে জাল ওষুধ, রোগীর ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, এইটাই মানে কারা এসে বলছেন উনাদের যে কারা এসে বলেছেন। ইস্যু কি এটা হতে পারে যে ঝাড়খণ্ডের ওষুধ এখানে বিক্রি করবে না? তারা যদি একটা টিবির ওষুধ ধরো গুজরাটে প্রোডাকশন হচ্ছে, তো সেই এখানে বিক্রি হবে না? করোনা ওষুধের দিল্লিতে প্রোডাকশন হচ্ছে, তো এখানে বিক্রি হবে না? ওইটা তো যা ফর্মালিটিস আছে সরকারি, সেইগুলো সমস্ত করেই বাজারে মাল আসছে, এটা ধরে নিতে হবে। আর যদি আসছে না, সেই নিয়মগুলো মানা হচ্ছে না, তাহলে এইটা ফেলিওর হচ্ছে এখানকার ড্রাগ কন্ট্রোলারদের, স্বাস্থ্য আধিকারিকদের বা CMHOদের, যাদের দেখার এটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এরা যে আজকে এই কথাগুলো বলছে যে বাইরে থেকে ওষুধ এসে বিক্রি হচ্ছে, বাইরে থেকে ওষুধ এসে বিক্রি হতে পারে সমস্ত নিয়ম কানুন মেনে। এটা তো যদি তাদের কাছে লাইসেন্স থাকে কেউ আটকাতে পারবে? আর জেনেরিক ওষুধ যদি থাকে, যদি সেটা সরকারের মান্যতা প্রাপ্ত ওষুধ থাকে, সেটাতে যদি কোনো তারা ট্যাক্সেশন দিয়ে সমস্ত যত ভ্যালিড মানে যতগুলো টেস্ট আছে সেই টেস্টগুলো পার করে যদি তারা সেই জায়গাকে অতিক্রম করে যদি বাজারে আসার মতন তাদের যদি লাইসেন্সিং থাকে, তাহলে তারা কেন বিক্রি করতে পারবে না? এইটা হচ্ছে আমার মূল প্রশ্ন। আচ্ছা, কোনো কি পার্টিকুলার কোনো দোকান, মানে এই যে এরা তো দোকান, মূলত দোকানদার, মানে
ওষুধের দোকান? একদম, এরা ওষুধের দোকান সব রিটেল কাউন্টার। হ্যাঁ, তো এবার রিটেল কাউন্টার, তারা কাদের, কোন রিটেল কাউন্টার গুলোর এগেইনস্টে, মানে যেখানে জাল ওষুধ বিক্রি হচ্ছে বলে এরা বলছেন, তাহলে সেটাও তো কোনো রিটেল কাউন্টার। এরা শুধু এদের প্রতিবাদটা কার বিরুদ্ধে? এরা আসানসোল বলে প্রশ্ন করেনি, রাজ্যের বিভিন্ন জায়গাতে যেভাবে মানে খবর চাউর হয়েছে, খবর টেলিকাস্ট হয়েছে, মানুষের খবর পৌঁছেছে যে জাল ওষুধ রাজ্যে ঢুকছে। রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ, রাজ্য সরকার ড্রাগ কন্ট্রোল বিভাগ পরীক্ষা করছে না করছে, এটাই কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। এরা কাদের বিরুদ্ধে প্রতিবাদটা করছে, যে রাস্তায় নেমে প্রতিবাদটা করছে? অন্য কোনো ওষুধের দোকান যে আসানসোলের, আমরা ঠিক আছে, সরকারের বিরুদ্ধে করছে, সরকারের বিরুদ্ধে, আমি এটা জানতে চাইছি, কন্ট্রোলারের বিরুদ্ধে করছে। কারণ হচ্ছে ওরা বলছে, কেন ওইখানে তো এক শ্রেণীর দোকানদারেরই আছে, সেটাই তো আমি বলছি। ওরা, ওদের অন্তরাত্মাটা হঠাৎ করে জেগে গেছে এই জন্য যে ওদের বিক্রি বাট্টাটা কি কমে গেছে। এবার ওদের বক্তব্য হচ্ছে যে জেনেরিক ওষুধ আসছে, অথচ ড্রাগ কন্ট্রোলাররা চুপচাপ করে বসে আছে, স্বাস্থ্য বিভাগের অধিকারীরা বসে আছে, আর সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। যে লোকটা ওষুধ ছাড়া মারা যেত, সে যদি জেনেরিক ওষুধ খেয়ে বেঁচে যাচ্ছে, তাহলে তো এদের কোনো সেটা প্রবলেম হওয়ার কথা নয়। আমি হয়তো তুমি ঠিক আছে, আরেকটা প্রশ্ন বলে দিই আপনাকে। কিছু অসাধু ব্যবসায়ী যারা নিজের মুনাফা, নিজের পকেট ভরার জন্য এই চক্রটাকে চালায়, সরকারের লোক জড়িত থাকে বা রাজ্যের লোক জড়িত থাকে, এদের রাজনৈতিক মহল জড়িত থাকতে পারে, কিন্তু এই জিনিসটাকে রূপবার জন্য সাধারণ মানুষের প্রথমে আমার উচিত, শুধু দোকানদার নয়, সাধারণ মানুষরা যেন পথে নেমে সচেতন, নিজের বুদ্ধি যে হিসাব আছে সচেতন করে ওষুধ যেন কিনতে পারে, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমাদের খবরের মাধ্যমে সাধারণ মানুষের পৌঁছতে পারে, এটা আমরা চাই। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি তোমাকে যেটা বলতে চাইছি ফাল্গুনি, যে একটা সিম্পল জিনিস তোমাকে বুঝতে হবে, যে কেউ ওষুধ বিক্রি করতে পারে না। ওষুধ বিক্রি, ধরো আমার কাছে পয়সা আছে, আমি একটা দোকান করে নিলাম, ওষুধগুলো নামিয়ে নিলাম, আমি কিন্তু বিক্রি করতে পারবো না। আমাকে একটা ড্রাগ মানে যে বোঝে আর কি, কেমিস্ট যার ডিগ্রি হোল্ডার আছে, তাকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করতে দেবে। এবার হচ্ছে কি, যে আমি তাকে অ্যাপয়েন্ট না করে যেটা করলাম, যে তার লাইসেন্সটা নিয়ে, ড্রাগ লাইসেন্সটা নিয়ে নিলাম, তার সঙ্গে মাসোহারা একটা ব্যবস্থা করে নিলাম, ঠিক আছে, মান্থলি একটা ও টাকা পেয়ে যাচ্ছে বাড়িতে বসে, ও যেহেতু বি ফার্মা করেছে ওটা বাড়িতে পেয়ে যাচ্ছে, আমার দোকানটাকে আমি চালাচ্ছি। এইবার ওইখানে আমার যে শিডিউল ড্রাগগুলো আছে সেগুলো ছাড়াও আমি বাইরের ড্রাগ রাখছি এবং বিক্রি করছি। এইবার এইখানে যেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা কম্পিটিটিভ বাজার হয়েছে। আজকে ধরো তুমি দেখে নাও যে এআই আসার পরে আগামী দিনে কি হতে চলছে ইনফরমেশন ইন্ডাস্ট্রিতে, তো সেই জায়গাটাতে বিজ্ঞান তো রোজ উন্নত থেকে উন্নতর হচ্ছে। এইবার যে ওষুধটা আগে ধরো যে ম্যান্ডেটরি ছিল যে এইটাই চলবে, আজকে সেইটার জায়গা 5টা বিকল্প এসছে, তার মধ্যে তার প্রোডাকশনের পদ্ধতিটা চেঞ্জ করে অনেক ওষুধ এমন এসছে যেখানে খরচা কম হচ্ছে, তারা কম দামে বিক্রি করছে। এইটা হচ্ছে একটা, এই যে যারা শিডিউল ড্রাগ বিক্রি করতেন তাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ, যাদের এস্টাবলিশমেন্টটাকে বাঁচিয়ে সারভাইভ করাটা আজকের ডেটে এটা একটা কম্পিটিশন মার্কেটে বিরাট বড়, সেই জন্যে তারা বিরোধিতা করছেন। এবং এটা এদেরকে সাধুবাদ দেওয়া উচিত যে এরা যে প্রশ্নগুলো তুলছেন যে হ্যাঁ জাল ওষুধ আসছে, জাল ওষুধ হচ্ছে না, ওষুধ নিয়ে তো সাধারণ মানুষ নাজেহাল। তুমি একটা ডক্টরের কাছে যাও, যেটা তোমার দরকার নেই সেই রকম 50টা তোমার টেস্ট হচ্ছে, এটা ধরা পড়ছে, মানে কোম্পানির সঙ্গে টাই আপ, কোম্পানি যেটা বলে দিচ্ছে এই ওষুধ আপনাকে চালাতে হবে বাজারে। ডাক্তারদের তো ইউকে ভিজিট হচ্ছে, লন্ডন ভিজিট হচ্ছে, এই গরমের দিন অনেক ডাক্তার দেখবে বিদেশে থাকবে, কাদের পয়সাতে? এই এমআররা সব সময় গিয়ে দোকানে মানে চেম্বারে বসে থাকছে, যেটা দরকার নেই সেটাও করাচ্ছে। তো এইটা, এই যে দামটা বাড়ছে কি করে ওষুধের,
ওষুধের দামটা বাড়ছে কি, কেন এদের এরকম অবস্থা হলো? যে প্রোডাকশন কস্ট ছাড়া মার্কেটিং কস্টটা যে জায়গাতে পৌঁছেছে এবং তারপরে যে কমিশনগুলো যে জায়গাতে পৌঁছেছে, এরা জেনারিক ওষুধরা সেটা তো করছে না, তারা তো ডাইরেক্ট বিক্রি করছে, সেই জন্য তাদের সস্তায় পড়ছে, কম পড়ছে। একটা ওষুধ তৈরি করতে যতটুকু খরচ হয় আমাদের মতন একটা দেশে, তার থেকে একটু মানে এ রেখে তো সে আমাদের কাছে ওষুধগুলো পৌঁছয় না, সাধারণ মানুষের কাছে বলতে সেই দামে তো পৌঁছয় না। আমাকে তো একটা জিনিস সিম্পল এখন বুঝে দিতে হবে যে মাঝখানে যে দালাল চক্র আছে সব জায়গা থেকে, এই ধরো চাষি আর এইটা হচ্ছে বিগ বাজার, মাঝখানে ডিলার, কি নাম হচ্ছে রিটেলার, তারপরে তোমার সিএনএফ, এইগুলো সব শেষ এখন সিস্টেম। এখন এরা আদানিরা বলছে বাজার থেকে মানে মানে ক্ষেত থেকেই ধান তুলে নেব, এটা নিয়েই তো কৃষি আন্দোলনের এত বড় খেলা হলো। সেই জিনিসটাই ওষুধেই এখন হচ্ছে যে তারা বড় বড় কোম্পানি যারা আছে তারা জেনারিক ওষুধ তৈরি করছে এবং তারা ভংচক না করে একদম ডাইরেক্ট মানে মানুষকে রিলিফ দিতে চাইছে। সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন, এই যে ডিসকাউন্ট দেখলেই কি সেটা একটা অশনি সংকেত? এরা যে প্রশ্নটা তুললো, না এরা প্রশ্নটা তুলছে, এদের প্রশ্নের তো এদের কাছেই জবাব আছে যে এই যে ওষুধটা ও 1 টাকায় বিক্রি করছে, রাজ্য সরকার এই হসপিটালে সেই ওষুধটা 80 পয়সা বিক্রি করছে। অর্ধেক সময় হসপিটালে পাওয়াও যায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সেটা 80 পয়সায় পাওয়া যাচ্ছে। আর এই ওষুধটা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রে 60 পয়সা পাওয়া যাচ্ছে। তাহলে কি এই রাজ্য সরকারের দোকানটা আর এই যে প্রধানমন্ত্রীর দোকানটা কি জাল? এটা আমার প্রশ্ন। যদি এটা জাল নয়, আর জাল যদি হয়ও, এটা দায়িত্বটা কার? এই দোকানদারদের না ড্রাগ কন্ট্রোলার যারা আছে? তো এরা যেটা করছে, এরা কত বড় অভিযোগ লাগাচ্ছে, কত মানুষের এটা দুশ্চিন্তার ব্যাপার যে আমি যে রাত্রে প্রেসারের ওষুধটা খাবো সেটা জাল নয়, আমি কি করে বুঝবো? এত ডিসকাউন্ট দিয়ে কিনেছি, হ্যাঁ আমি এটা জাল নয় কি করে বুঝবো? এবং এইটা তো সরাসরি ড্রাগ কন্ট্রোলারদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে ভাই আপনারা কিছু করছেন না বলে বাধ্য হয়ে আমরা পথে নামলাম। তাহলে যদি এইটা হয়, মানে সব থেকে সেন্সিটিভ ব্যাপার এটার অবশ্যই এখন তুমি বুঝতে পারছো না কেন একটা আতঙ্ক তুমি দেখলে হাল ফিলহালে স্লাইন কাণ্ড নিয়ে কি হয়েছে, সারা রাজ্য উত্তাল হলো। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন সাংবাদিক আছেন, রাজীব নন্দী, আমরা একটু তার সাথে কথা বলি। হ্যালো, নমস্কার। হ্যাঁ রাজীব, শুনতে পাচ্ছো? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলছি, এই যে আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এই জাল ওষুধের পর্দাফাঁস। আসানসোলে যেরকম একটি ঘটনা ঘটেছে, এরকম বাঁকুড়াতে ঘটেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বলছে যে রাজ্যের বাইরে থেকে জাল ওষুধ আসছে এবং সেটা নাকি বাজারে ছেয়ে গেছে। হ্যালো, হ্যাঁ একদম ছেয়ে গেছে। তো এই জন্য যারা ওষুধ বিক্রি করছেন, অর্থাৎ ওষুধের দোকানি যারা, তারা রাস্তায় নেমে একটা প্রতিবাদ করছেন যে ডিসকাউন্ট দিয়ে যারা কম দামে ওষুধ বিক্রি করছে সেই ওষুধগুলো জাল ওষুধ, এবং আপনারা সচেতন হন, এই জিনিস দেখে আপনারা ওষুধটা কিনুন। তো এই সম্পর্কেই আমরা আজকে আলোচনা করতে বসেছি। তো তোমার জেলায়, তোমার চাক্ষুষ কি এরকম কোনো ঘটনা দেখা আছে, বা তোমার জেলার অবস্থাটা কি এখন এই জাল ওষুধ নিয়ে? সেখানে কোনো কিছু কর্মকাণ্ড চলছে কিনা? হ্যাঁ একদমই তাই, দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে জাল ওষুধ নিয়ে যে চোরা কারবারি বলা যায় যে চলছে, সেটা শুধু অন্যান্য জেলার সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলায় ওষুধ, মেডিসিন, সবগুলো তাদের মধ্যেও যেমন একটা আশঙ্কা যেমন তৈরি হচ্ছে। বিশেষ করে আশঙ্কা যারা গ্রাহকরা, যারা মূলত ভাবে মেডিসিন কেনেন বা যারা নিয়মিত ভাবে মেডিসিন কেনেন, তারা ভাবছেন যে আদপে আমরা সত্যিকারে মেডিসিন খাচ্ছি না, সত্যি সেগুলো বিষ খাচ্ছি। এমনি ভাবে যেখানে দেখা যায় একটা বিভিন্ন সংস্থার যে ডিসকাউন্টের যে একটা ব্যাপার থাকে মেডিসিন কিনলে, সেই যে ডিসকাউন্টের যে একটা প্রতিযোগিতা চলছে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এইভাবে কিন্তু বড় বড় যে মেডিকেল শপ রয়েছে তারা কিন্তু রীতিমতো সোচ্চার হচ্ছেন যে অনেক সংস্থা রয়েছে, সে সংস্থাগুলো তারা নামও বলছেন যে সেই সংস্থাগুলো মেডিসিন সত্যি তারা
অল্প দামে, যেগুলো ন্যাচারালি যে দামে পাওয়া যায় মেডিসিনগুলো, তারা অল্প দামে অনেকেই বিক্রি করছেন। খোলা বাজারে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে ডিসকাউন্টের প্রলোভন থেকে সেগুলো আবার রীতিমতো ব্যানার করে টাঙানো রয়েছে। তো সেইগুলোর যে প্রলোভনগুলো, এগুলো কিন্তু মূল যারা মেডিকেল শপের যারা উদ্যোক্তা বা যারা মূলত ভাবে যারা ইউনিয়নে রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে লাগাতার প্রতিবাদ করছেন যে যাতে কোনোভাবে প্রলোভনে পা না দেয়, সাধারণ মানুষ যাতে ক্ষতি না হয়। সরকারিভাবে একটা নির্দিষ্ট যদি বাধা নিষেধ বা একটা রূপরেখা পুরোপুরি ভাবে সঠিকভাবে যদি তৈরি না করে দেওয়া হয়, এই ব্যবসা কিন্তু আগামী দিনে আরো প্রকট হবে বা সাধারণ মানুষ সবচেয়ে বড় কথা আরো ক্ষতিগ্রস্ত হবে। মানুষ যেখানে জীবন মরণের ব্যাপার, মেডিসিন বিভ্রান্ত হয়ে যাবে, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু রাজীব এইটা কি তোমার মনে হচ্ছে না সাংবাদিকতার ছাত্র হিসাবে যে তোমাদের জেলাতে যারা স্বাস্থ্য আধিকারিকরা আছে বা ড্রাগ কন্ট্রোলাররা আছে বা যারা এটা দায়িত্বে আছে, তাদের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত এটার পাল্টা? কেন মানুষ তো একটা বিভ্রান্ত হচ্ছে, যে ওষুধ বিক্রি করছে সেই বলছে এটা জালো হতে পারে, তাহলে তো মানুষ ওষুধ খেয়েও শান্তি থাকবে না। তো এইরকম একটা গাইডলাইন সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য আধিকারিকদের তরফ থেকে যে জাল ওষুধ আপনি কিভাবে চিনবেন, বা এরা যে কথাটা বলছে এদের এটাতে বলাতে কোথাও না কোথাও ব্যবসা হারানোর একটা যন্ত্রণাও থাকতে পারে। কিন্তু সরকারি আধিকারিকরা যদি বলে তাহলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতাটা আরো বেশি হবে। এবং এর জন্য জাল ওষুধ ধরার জন্য কি কোনো টাস্ক ফোর্স বা কিছু এইরকম কোনো এজেন্সি আছে যাদের কাছে কমপ্লেন করলে বা যাচাই করতে চাইলে কেউ সেই রকম সুরাহা পাবে? তোমাদের জেলাতে এইরকম কোনো ব্যবস্থা আছে কি? না, একদমই নয়, সেভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। শুধুমাত্র মানে প্রতিবাদ চলছে। কিন্তু প্রকৃতপক্ষে যেটা আমি বললাম, আপনি যেটা বললেন যে সরকারিভাবে সঠিক একটা যদি নিয়ম নির্দেশিকা চালু করা হয়, বিভিন্ন জায়গায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, তালিকা তৈরি করা হচ্ছে, কিউআর কোড স্ক্যানের কথা একটা বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো এত জটিল অঙ্ক তো আর বোঝে না। সাধারণভাবে তারা মেডিসিনকে মেডিসিন ভাবেই বোঝে, সেটা তারা নির্দিষ্ট তাদের পরিচিত দোকানে গিয়েই কিনছে, কিন্তু আদবে সেটা সঠিক না ভুল সেটা নিয়ে তারা যেমন ধন্দে রয়েছেন, এবং তারা কোন দোকানে কিনলে সঠিক ওষুধটা পাওয়া যাবে সেটা নিয়েও তারা জানেন না। মানে এরকম ধরনের কোন সরকারের তরফ থেকে কোনো প্রচার তোমাদের জেলায় সেরকম ভাবে নেই, যে সচেতনতা প্রচার যে করা সেরকম প্রচার কিন্তু সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না, তাই তো? একদমই তাই, একদমই তাই। ধন্যবাদ রাজীব, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই যে ধরুন মানুষ কি করবে, মানে এই যে ওষুধের দোকান এক কথা বলছে, সরকারি কোনো পদক্ষেপ নেই, তুমি বলছো মানুষ কি করবে। আমার প্রশ্ন হচ্ছে যারা দায়িত্বে আছে তারা কি করছে? আজকে একজন মানুষ যিনি অসুস্থ, সে ডক্টরকে ভগবান মনে করছে, তাই ও ওষুধ একদম ঘটনা যে ওষুধ মানুষকে বাঁচিয়ে রাখছে বা জীবনটা আরো সরল করে দিচ্ছে। সেই জায়গাটাতে যদি ওই রোগী এটা মনে করে বা তার মনে যদি এই আশঙ্কা হয়ে যায় যে যে ওষুধটা খেলাম এটা আমার ভালো হওয়ার কথা, তার জায়গায় আমি বিষ খাচ্ছি, এটা আমি সঠিক খেলাম কিনা, তাহলে এইটা কত বড় প্রশ্নচিহ্ন যারা এই দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে। নিশ্চয়ই তাদের বিরুদ্ধেই তো প্রশ্নটা। তারা যদি তাদের কাজটা করে থাকতো, এটা তো ঘটনা যে এরা যারা বলছে, মানে আমরা তর্কের খাতিরে বলছি যে জেনেরিক ওষুধ জাল নয়, আমরা এটা বলছি যে প্রধানমন্ত্রী যে ওষুধ জনকল্যাণ ওষুধ কেন্দ্র থেকে যে ওষুধগুলো পাচ্ছি সেটা সস্তা, একদম ঠিক, কিন্তু এটাও ঠিক যে জাল ওষুধ ঢুকছে। রক্তিম আছে, রক্তিম সিদ্ধান্ত মুর্শিদাবাদ থেকে আমাদের সাংবাদিক। হ্যালো রক্তিম। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, আমাদের আজকের বিষয় হচ্ছে জাল ওষুধের পর্দাফাঁস। তোমার জেলায় কি অবস্থা? জেলায় কি জাল ওষুধ বা এই অবৈধ জাল ওষুধের কারবারিদের কি একটা বেশ বড় সড় নেক্সাস তৈরি হয়েছে, বা সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি কোনো সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে, বা সেখানকার ওষুধ যারা বিক্রি করছেন তাদের অবস্থানটা কোথায়?
দেখো, আমি যেটা তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, সম্প্রতিকালে যে বাঁকুড়া এবং আসানসোলের যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু সারা রাজ্য জুড়ে যেমন প্রতিবাদ চলছে ওষুধ ব্যবসায়ীদের, সেরকম কিন্তু আজ মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু আমরা সেই ওষুধ ব্যবসায়ীদের যে প্রতিবাদ পথসভা সে কিন্তু লক্ষ্য করলাম। আমরা আজকে মুর্শিদাবাদ জেলার কান্দির কুরবানি মোড়, বহরমপুরের গোড়াবাজার এলাকা, লালবাগের যে আস্তাবল মাঠ মোড় রয়েছে সেই আস্তাবল মাঠ মোড় এবং জিয়াগঞ্জের কদবেলতলা, এই সমস্ত জায়গায় কিন্তু ওষুধ ব্যবসায়ী, মূলত যারা ওষুধের ডিলারশিপের ব্যবসা করেন, সেই সমস্ত ওষুধ ব্যবসায়ীরা কিন্তু আজকে প্রতিবাদ পথসভা করেন। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার পর থেকে মুর্শিদাবাদ জেলার যিনি ডিএম রয়েছেন রাজশ্রী মিত্রের নেতৃত্বে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যদিও সেই টাস্ক ফোর্স আজই গঠন করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই টাস্ক ফোর্স মার্কেটে ঘুরে বেড়ায়নি এবং এই যে টাস্ক ফোর্স আগামী কাল থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু গোটা জেলা জুড়ে ওষুধের দোকান এবং অনলাইন যে সমস্ত ওষুধের স্টোরগুলি রয়েছে সেই অনলাইন ওষুধের স্টোরগুলিতে কিন্তু তল্লাশি চালাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলা জুড়েও আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যে সমস্ত ওষুধ ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমরা এই মুর্শিদাবাদ জেলাতে যদিও এখনো পর্যন্ত কোনো কমপ্লেন নেই এই ধরনের জাল ওষুধ বা জাল যে সমস্ত ওষুধ কারবারের, তবে মুর্শিদাবাদ জেলায় আমরা বিগত দিনে দেখেছি মুর্শিদাবাদ জেলায় এক্সপায়ারি ডেটের ওষুধ কিন্তু অনেক সময় বিক্রি করে দেওয়া হয়। কি করা হয়, ওষুধের যে এক্সপায়ারি ডেটের জায়গা সেখানে কালো মার্কার দিয়ে হয়তো ঢেকে দেওয়া হলো, কিংবা সেই জায়গাটিকে সেই ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়। এই ধরনের কিন্তু আমরা অভিযোগ পেয়েছি মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি আমরা মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন সময় দেখি, যেহেতু এটি সীমান্তবর্তী জেলা, জলঙ্গি, লালগোলা, ভগবানগোলা, এজিনগর, এই সমস্ত সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে এই জেলায় কিন্তু কফ সিরাপের চোরা চালানকারী কিন্তু বেড়েই চলেছে। কফ সিরাপ অর্থাৎ ফেনসিডিল, এই কফ সিরাপ কিন্তু এদেশ থেকে ওদেশে পাচার হচ্ছে এবং সেই কফ সিরাপগুলি কোথা থেকে আসছে তার জন্য কিন্তু মাদক কন্ট্রোল বোর্ড অর্থাৎ ড্রাগ কন্ট্রোল বোর্ড কিন্তু ইতিমধ্যেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। রক্তিম, একটা জিনিস জানতে চাইছিলাম, এই যে কথাটা আমরা আলোচনায় বলছিলাম যে টাস্ক ফোর্স গঠন হয়েছে, তাহলে এই টাস্ক ফোর্স আর এই যে ড্রাগ কন্ট্রোলাররা এরা কি প্যারালাল তদন্ত করবে না একসঙ্গে কোনো মানে এদের সিট তৈরি হচ্ছে, কিভাবে এরা করবে? অলরেডি তো একটা ড্রাগ কন্ট্রোলাররা আছে ওইখানে, কাপ সিরাপের কালেবাজারি তো আগে থেকে চলতো, তাদেরকে আটকাবার জন্য তো, এবং সেটা বাদ দিলেও এমনি তো জেনারেলি একটা মানে ড্রাগ কন্ট্রোলাররা আছে। তারপরে ডিএম সাহেব যখন এটাকে গঠন করেছেন টাস্ক ফোর্সটা, তাহলে এদের কোঅর্ডিনেশনটা কিভাবে হবে? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি সূত্র মারফত, আজকে ডিএম যে মুর্শিদাবাদের ডিএম যে টাস্ক ফোর্স গঠন করেছে, এই টাস্ক ফোর্স এবং যে মুর্শিদাবাদ জেলায় ড্রাগ কন্ট্রোল বোর্ড রয়েছে রাজ্য সরকারের, সেই ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং সেই টাস্ক ফোর্স দুটোই কিন্তু যৌথভাবেই মুর্শিদাবাদ জেলায় অভিযান চালাবে। টাস্ক ফোর্সে মূলত আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যে সমস্ত অফিসার রয়েছেন, সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের 7 জন অফিসারকে নিয়ে, বিভিন্ন মহকুমা থেকে 7 জন অফিসারকে নিয়ে কিন্তু এই টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে। এই ডেপুটি ম্যাজিস্ট্রেটদের যে টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্স এবং ড্রাগ কন্ট্রোল বোর্ড একসঙ্গে যৌথভাবে আগামী কাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ওষুধের দোকান এবং ওষুধের স্টোর এবং যে সমস্ত ডিলারদের দোকান রয়েছে, গোডাউন রয়েছে, সেই সমস্ত এলাকায় এবং এমনকি মুর্শিদাবাদ জেলার যে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের ফার্মাসিগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু এই টাস্ক ফোর্স এবং ড্রাগ কন্ট্রোল বোর্ড যৌথভাবে অভিযান চালাবে, এটা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারছি। রক্তিম, আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে যখনই রাজ্য জুড়ে মানে কোনো আন্দোলন হয়, তো এইটা ধরে নিতে হয় যে তার পিছনে কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থন থাকে। আজকে যে জিনিসটা হচ্ছে, এই যে ড্রাগ কন্ট্রোলার আর ড্রাগিস্টরা যে রাস্তায় নেমেছে, এটা তো খুব একটা মুর্শিদাবাদ জেলা যেটা করতে পারলো সেটা বাকি 23টা জেলার খুব তাড়াতাড়ি করা উচিত, যে এইরকম একটা টাস্ক ফোর্স করুক এবং সব থেকে আগে প্রত্যেকটা দোকানের লাইসেন্স এবং যারা ওইখানে মানে আছে দায়িত্বে আছে তাদের ভ্যালিড লাইসেন্সটা আছে কিনা সেইটা দেখুক। তার এইটা যদি দেখে তো অর্ধেক রোগ তো এমনি বেরিয়ে যাবে। আবার প্রশ্ন ছিল যে
এদের পিছনে কি কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থন আছে, না এরা সোমোটো কোনো ব্যবসায়িক সংস্থা বা চেম্বার অফ কমার্সের তত্ত্বাবধানে এটা করছে? কিভাবে হচ্ছে এটা? দেখো, আমরা যেটা আজকে মুর্শিদাবাদ জেলার যে পথসভাগুলো যেগুলো দেখলাম, মুর্শিদাবাদ জেলার কান্দি, বহরমপুর, লালবাগ, জিয়াগঞ্জ, এই সমস্ত পথসভায় কিন্তু আমরা কিন্তু কোনো রাজনৈতিক পতাকা বা রাজনৈতিক রং দেখতে পাইনি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আজকে অল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই পথসভা বা বিক্ষোভ সভার কিন্তু আয়োজন করা হয়েছিল। কাজেই এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় আমরা কিন্তু বলতে পারি না যে রাজনৈতিক মদত বা রাজনৈতিক দলের কিন্তু ইন্ধন এই যে আজকের যে পথসভা বা প্রতিবাদ সভা হলো এর পিছনে রয়েছে। আচ্ছা রক্তিম, আমার আরেকটা শেষ প্রশ্ন থাকবে যে প্রতিটা ক্ষেত্রেই যখন মানুষ বা এই যে ধরুন ওষুধের যে সংগঠন রয়েছে তারা যখন পথে নামছে তখন একটা টাস্ক ফোর্স গঠন হচ্ছে, তার আগে কেন প্রশাসন এই জিনিসগুলোকে, প্রশাসনের কাছে কোনো খবর থাকে না? বা ড্রাগ কন্ট্রোল কি করে, মানে তাদের কাছে কোনো খবর থাকে না? একটা কিছু ঘটনাই আসানসোলে ঘটছে, বাঁকুড়ায় ঘটছে, মুর্শিদাবাদে ঘটছে, তবে গিয়ে একটা টাস্ক ফোর্স গঠন হচ্ছে, তবে গিয়ে একটা মানুষকে সচেতন করার জন্য মানে সরকার একটা কিছু ব্যবস্থা নিচ্ছে। এটা কেন হয় বলে মনে হয় তোমার? একদমই তাই। মুর্শিদাবাদ জেলায় আজকের যে সমস্ত পথসভাগুলি হয়েছে, এখান থেকেও কিন্তু যারা আজকে পথসভায় নেতৃত্ব দিচ্ছিলেন অল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যারা নেতা রয়েছেন, তারা কিন্তু একই প্রশ্নই কিন্তু তুলছিলেন আজকে তাদের পথসভার মঞ্চ থেকে। পাশাপাশি যারা পেশেন্ট পার্টির লোক, অর্থাৎ পেশেন্টের বাড়ির লোক, যারা প্রতিনিয়ত ওষুধ কেনে, ওষুধ অর্থাৎ জীবনদায়ী একটা মেডিসিন, সেই ওষুধ যখন কিনতে যায় তাই সেই সমস্ত বাড়ির লোকরাও কিন্তু এই একই প্রশ্ন তুলছে। পাশাপাশি সাধারণ মানুষ, আমার যদি কোনো জ্বর জ্বালা হয় বা আমার যদি কোনো অসুখ বিসুখ করে, তাহলে আমরা তো সেই ওষুধই কিনবো। তাহলে এতদিন পর্যন্ত কেন এই টাস্ক ফোর্স বা এই ধরনের যারা ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা কেন চুপ ছিল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নানান মহলে। ধন্যবাদ রক্তিম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তুমি ট্র্যাজেডিটা দেখো যে মুর্শিদাবাদের মতন একটা প্রত্যন্ত জায়গাতে ধরো সাধুবাদ জানাই ডিএমকে, যিনি একটা টাস্ক ফোর্স গঠন করলেন ফ্রম ড্রাগ কন্ট্রোলারদেরকে নিয়ে ওইখানে উনি একটা করলেন। যদি উনি কেমিস্টদের ভ্যালিডিটিটা দেখেন, লাইসেন্সটা দেখেন, সমস্ত 2-4টে দোকানেও যদি চেকিং হয় তাহলে একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যাবে, চোরা চালান কারবারিরা একটু সতর্ক হবে। কিন্তু বাকি জেলাগুলোতে কি করছে? বা এই যে আমি যে প্রশ্নটা করলাম যে এই যে এগুলো প্রতিবাদগুলো হলো বলেই তবে এই বাকি জেলাগুলোতে টাস্ক ফোর্স না করলেও এই রাস্তায় যখন নেমে প্রতিবাদ করছে মানে কেমিস্টরা, তখন ড্রাগ কন্ট্রোলাররা কেন আজকে আলু যদি মানে 10টা থেকে 12 টাকা হয়ে যায়, কলকাতায় বসে বলে দেওয়া হয় যে টাস্ক ফোর্স নেমে যাবে, মানুষকে ইয়ে করে দেবে, তখন গিয়ে হচ্ছে, তার আগে কেন হচ্ছে? সেটা সবজি বাজারে হচ্ছে টাস্ক ফোর্স, কিন্তু ওষুধ যেখানে জাল ওষুধ, হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, সেইখানে কিন্তু কোনো মাইবাপ নেই যে কেউ দেখবে বা কেউ বলবে বা কেউ এই আশ্বাসটুকু দেয়া করাবে যে না না আপনারা যে ওষুধটা খাচ্ছেন এইভাবে কিনুন, এই গাইডলাইন ফলো করুন। এইটা তো সরকারের কাজ, কেন হবে না এটা এখন? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে একটা কোনো ঘটনা ঘটলে কেন আমাদের রাজ্যে তখন একটা প্রতিবাদ হলে তবেই কেন গিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে? আগে থেকে কেনই ইনফ্রাস্ট্রাকচার একটা থাকবে না যেখানে সাধারণ মানুষের মানে খুব টাচি ব্যাপার এটা না? একটা মানুষ, আমাদের জ্বর জ্বালা হচ্ছে, একটা ওষুধ কিনে খাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। এক একজন মানুষের যে সমস্ত রোগ রয়েছে তারা একটা মানে টানা একটা ওষুধ খেয়ে যান, সেই ওষুধগুলো খেতে গিয়ে তারা ভাবছেন যে আমি আজকে যে ওষুধটা খাবো আমি খেয়ে এটা ঠিক থাকবো তো, মানে কত বড় একটা ভেতরে তার একটা টানা পড়েন এই ঘটনাগুলো ঘটলে তৈরি হবে। এবং সচেতনতার যেটা আছে সেটা ধরো শহরাঞ্চলের মানুষের তো বেশি আছে, তুমি ভাবো প্রত্যন্ত গ্রামের মানুষ যেখানে তারা সুপার স্পেশালিটি হসপিটাল বা সরকারি সুবিধা পাচ্ছে না, তারা যারা ছোট ছোট মানে ইয়ের উপরে ডিপেন্ড করে আছে, তাদের অবস্থাটা স্বাস্থ্য কেন্দ্রের উপরে ডিপেন্ড করছে। তাদের অনেক গ্রামে এরকম থাকে যে একটা শুধু ওষুধের দোকান, সেখানেই মানুষ যাচ্ছে, সেখান থেকে ওষুধ
ওষুধ কিনছে তারা যেরকম বলে না দিচ্ছে, না, সেখানে অনেক গ্রাম এমন আছে যেখানে ওই হাতুড়ে ডাক্তার, আমি বলছি তো হাতুড়ে ডাক্তার বা ডাক্তারও থাকে না, মানে ওষুধের দোকানে গিয়ে বলছে আমার এটা হয়েছে। কিভাবে ভরসা করবে মানুষ, কিভাবে বিশ্বাস করবে মানুষ যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার এটাই যদি পরিকাঠামোই যদি ঠিক না থাকে, আমাদের যদি মানে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো এই জিনিসগুলো আগে থেকে যদি না করা হয়, তাহলে সাধারণ মানুষের মানে এই যে চিন্তা ভাবনা, একটা চিন্তা ভাবনা কমানোর জন্যই তো এখন ডিপ্রেশনে মানুষ কত চলে যায়, এখন কত রকমের মানুষ ওষুধ খায় এই কর্মব্যস্ত জীবনে, তাদের নানা রকমের চিন্তা, নানা রকমের তারা যদি একটা সেগুলো কমানোর জন্যই তো ওষুধ খাচ্ছে। সেগুলো যদি এই আমি কি ওষুধ খাচ্ছি সেটা করতে গিয়ে যদি তাদের আরো রক্তচাপ বৃদ্ধি হয়, আরো যদি তাদের প্রেশার হাই হয়, তাহলে এটা কি করে কি হবে? মানে এর ছাড়া যারা ধরো মানে গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গাতে যারা সমাজ সচেতন মানুষ আছেন বা যারা রাজনৈতিক কর্মী, সে যে দলেরই হোক, তাদেরও তো সক্রিয়ভাবে চোখ রাখা উচিত যে মানে এইরকম কোনো যদি জাল কারবারিটা ঢুকছে বা এরা এই ধরনের কোনো কোথাও আপনি কি মনে করেন যে একটা জায়গায় জাল ওষুধের কারবার হচ্ছে, সেখানে এই সমস্ত মানুষগুলো ইনভলভ না থাকলে, একটা প্রশাসন যদি স্ট্রং না থাকে, তাহলে এগুলো করা সম্ভব? না না, আমার তো প্রশ্নটা পাল্টা প্রশ্ন তোমাকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী একদিন নবান্নে বললেন যে কি নাম হচ্ছে দিল্লিতে আমরা এপিক কার্ডের জালের জন্য ওরা কেজরিওয়াল বুঝতে পারলো না, আমরা কি নাম হচ্ছে বুঝতে পেরেছি, আমরা ভোটারে ভোটার ধরবো, এদিক ওদিক থেকে বিভিন্ন জায়গা থেকে ভোটার ঢুকিয়ে দিচ্ছে হচ্ছে, আমরা এই ষড়যন্ত্রটা বানচাল সবাই নেমে পড়লো, সবাই ধরা পড়তে লাগলো না, সবাই বসতে শুরু করে দিল, এপিক কার্ড চেঞ্জ হতে শুরু করে দিল সব। তো এইটা তো একটা পাবলিক ইন্টারেস্টের ব্যাপার, তো এই রাজনৈতিক কর্মীদেরকে তো এখানেও কাজে লাগানো উচিত। আজকে ধরো আমাদের জেলা সভাপতি যদি এটা নিয়ে বসে আর যদি চায়, আমাদের একজন গেস্ট আছেন কলে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি কুনাল কথা বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আমি জাস্ট প্রথমে আরেকবার কোশ্চেনটা একবার শুনতে চাইবো, মানে কি কোশ্চেনটা ছিল, তাহলে আমার অ্যানসার দিতে আরো বেশি। আমাদের প্রশ্ন কিছু ছিল না, আমাদের বিষয়টা হচ্ছে আজকে আলোচনার যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে জাল কারবারিদের মানে জাল ওষুধ কারবারিরা মানে তাদের বেশ সাম্রাজ্য বিস্তার করছে, কিন্তু সেটা নিয়ে আজকে পথে নেমেছেন যারা মানে ড্রাগিস্ট এবং কেমিস্ট যে সংগঠনগুলি আছে, তারা পথে নেমেছেন, প্রতিবাদ করছেন। তো সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তুটা। আচ্ছা, হ্যাঁ, তো আমারও মানে এই ব্যাপারে একটা মানে আক্ষেপ বা বলতে পারেন একটা রাগ রয়েছে, কারণ আমিও অলরেডি মানে আমার যে প্যারেন্টস রয়েছেন মানে বাবা মা, ওনাদের এজ এখনো হয়েছে, তো আমার জেনারেলি যেটা হয় মেডিকেল কন্ডিশনটা যেটা খারাপ হয়ে যায় আস্তে আস্তে, তো ওর জন্য আমাকে ওষুধ নিতে হয়। বাট ডিউ টু এনি এক্সওয়াইজি রিজন মানে আমি জানতে পারি যে ওষুধগুলো মানে ঠিকঠাক যে কম্পোনেন্টস গুলো রয়েছে ওগুলো ঠিক নয়, বা এর থেকে বেটার কম্পোনেন্টস আছে। এবং এছাড়াও একই মানে ওষুধের দুরকম ভেরিয়েন্ট আমি বাজারে দেখতে পেয়েছি, একটা দোকানে একটা প্রাইস আর একটা দোকানে আরেকটা প্রাইস। তো এই ব্যাপারে আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম, যেখানে আমি দেখতে পেয়েছি যে মানে ওষুধটা অন্য জায়গা থেকে রেকমেন্ডেশনের জন্য ডক্টরও আমাকে পুশ করেছিলেন আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসগুলো হওয়া ঠিক নয় একদমই, কারণ হেলথ ইজ ওয়েলথ, মানুষের হেলথ নিয়ে খেলার অধিকার কারণ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আমাদের মানে আমরা যদি একত্রিত হয়ে এগিয়ে না আসি, এই জিনিসটার মানে সলিউশন আমার মনে হয় যে হবে না আজ অব্দি। আপনি কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে, ঠিক আছে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য। নিশ্চয়ই এই যে উনি যে চিন্তার কথা বলছিলেন, বাবা মা অসুস্থ বাড়িতে, এরকম পরিবার আমাদের তো রাজ্যে বিভিন্ন জায়গায় রয়েছে। আপনি যেটা বলছিলেন সেটা খুব একটা মানে ভ্যালিড একটা প্রশ্ন, যে শহরের মানুষ তাও বা একটু করবে, গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষগুলো কি করবে। এবার বোধহয় একটু ভাবার সময় এসে গেছে। এই টাস্ক ফোর্স আজকে গঠন না হয়ে
আপনারা দেখুন যখন প্রবলেমগুলো আসছে তখন না করে যদি একটু আগে থেকে সমস্ত জিনিসটাকে একটু গুছিয়ে করা যায়, হ্যাঁ একটু নজরদারি রাখাটা বোধহয় খুব দরকার। আমাদের একদম সময়ের একবারে শেষ প্রান্তে চলে এসেছি, সুতরাং এরকম আলোচনা হতেই থাকবে। আবারও আমরা কালকে আসবো এক্সপ্রেস অনলাইন নিয়ে, কিন্তু আজকের মতো মদনদা আপনাকেও ধন্যবাদ, আপনাকে নমস্কার জানাই, আমাদের দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পরিস্থিতিতেও বলতে হচ্ছে, কিন্তু ভালো থাকাটা আমাদের সবারকার দরকার, সুতরাং এখানেই শেষ করব। নমস্কার, ভালো থাকবেন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।